টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় ২০২৬ সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। তো আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। তোমাদের প্রথমে সিলেবাসটা একবার দেখে নেব। 1 নম্বর আছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, তারপরে বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই দুটো চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে। তো দেখো, প্রথম যে প্রশ্ন আছে বিভাগ কতে, প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে রেখো 1 × 10 = 10। প্রথম প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন সপ্তদশ লুই, চতুর্দশ লুই, ষোড়শ লুই নাকি পঞ্চদশ লুই? উত্তর হচ্ছে ষোড়শ লুই। নেক্সট, ফ্রান্সে তামাকজাত পণ্যের ওপর যে কর না হতো তার নাম পেঁয়াজ, টাইথ, গ্যাবুল নাকি এডস? উত্তর হচ্ছে এডস। নেক্সট দেখো, ষোড়শ লুই অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন মিরাবেকে, তুর্গকে, রোবসপিয়ারকে নাকি অ্যাডাম স্মিথকে? উত্তর হচ্ছে তুর্গকে। পরের প্রশ্ন, ফরাসি জাতীয় সভার অধিবেশন হয়েছিল কবে? উত্তর হয় 5ই মে 1789। নেক্সট প্রশ্ন দেখো কি আছে। অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন ষোড়শ লুই, অ্যাডাম স্মিথ, চতুর্দশ লুই নাকি ভলতেয়ার? উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, ইয়র্ক ছিলেন উত্তর হবে প্রাশিয়ার সেনাপতি। দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো কাকে? উত্তর হচ্ছে নেপোলিয়নকে। পরের প্রশ্ন, ইলসিটের সন্ধি হয়েছিল 1807 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নীল নদের যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন কার কাছ থেকে? নেলসনের কাছে। নেক্সট প্রশ্ন, নেপোলিয়নের মৃত্যু হয় কোন দ্বীপে? উত্তর হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপে। এবার বিভাগ খতে চলে যাচ্ছি আমরা। বিভাগ খয়ে দেখো, প্রথমে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথমে দেখো চতুর্দশ লুই, তার সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে আমি রাষ্ট্র। স্পেনীয় খতের সঙ্গে মিল হবে নেপোলিয়ান। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সঙ্গে মিল হবে মন্তেস্কু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। চলে আসো পরের প্রশ্ন। বিভাগ গতে রয়েছে দেখো, বিভাগ গতে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 2 × 4 = 8। প্রথম প্রশ্ন চলে যাবো আমরা। দেখো, ইনটেন্ডেন্ট কি? উত্তর লিখবে পূর্ব শাসনকালে প্রাদেশিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভরূপে পরিচিত এক বিশেষ ক্ষমতাশালী রাজস্ব সংগ্রাহক কর্মচারীরা হলো ইনটেন্ডেন্ট। তবে স্থানীয় বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ প্রশাসন, কৃষি, শিল্প, বাণিজ্য, সৈন্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয় তাদের নিয়ন্ত্রণে ছিল। লেফেভর লিখেছেন, নেকড়েতুল্য এই কর্মচারীদের অত্যাচারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। পরের প্রশ্ন চলে যাবো। দেখো, প্যারিস কমিউন বলতে কি বোঝো? উত্তর লিখবে 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের বিপ্লবী জনগণ প্যারিসের পৌর শাসনভার নিজের হাতে তুলে নেয়। নিজেদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন করে যে অস্থায়ী পৌর পরিষদ গঠন করে তাকে প্যারি কমিউন বলা হয়। পরের প্রশ্ন, ডাইরেক্টরি শাসন কি? উত্তর লিখবে 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডিরেক্টর বা ব্যক্তির এক কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডাইরেক্টরি শাসন, যা 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ অব্দি হয়েছিল, নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। ডাইরেক্টরদের শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 4 নম্বর প্রশ্ন, পোড়ামাটি নীতি কি? উত্তর লিখবে পোড়ামাটি নীতি হলো এক ধরনের রণকৌশল। আক্রমণকারী সৈন্যরা যাতে আক্রান্ত দেশের জিনিসপত্র ব্যবহার করতে না পারে তার জন্য আক্রান্ত দেশের সৈন্যরা নিজেদের জিনিসপত্র নিজেরাই পুড়িয়ে ধ্বংস করে দিত। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এর আগের সেটেও তোমাদের এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন তখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ না করে পিছিয়ে গিয়ে খাদ্য ও শস্য ভাণ্ডারগুলি জ্বালিয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষের অগ্রগতি ব্যাহত করে। এই রণকৌশলই পোড়ামাটির নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন 5 নম্বর, কোন সময়কে কেন নেপোলিয়নের যুগ বলা হয়? উত্তর লিখবে নেপোলিয়ন বোনাপার্ট 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ডিরেক্টরি শাসনের অবস্থান ঘটিয়ে
ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন। এরপর তিনি ফ্রান্সের কনসুলেট নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং সর্বশক্তিমান প্রথম কনসাল রূপে পরিচিত হন। এই সময় থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন পূর্ণ কর্তৃত্বের সঙ্গে ফ্রান্স শাসন করেন এবং সমগ্র ইউরোপে তার আধিপত্য বিস্তার করেন। তাই 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ বা এজ অফ নেপোলিয়ন বলা হয়। পরের প্রশ্ন, বিভাগ ঘতে চলে আসছি এবার আমরা। বিভাগ ঘতে কি রয়েছে? নিম্নলিখিত প্রশ্নগুলি 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও। 4 গুণ 2 সমান 8। প্রথম প্রশ্নে চলে যাব। ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কি ছিল? দেখো, এই প্রশ্নের উত্তরটা শুরু করবে এইভাবে। ফ্রান্সের রোবসপিয়ারের নেতৃত্বে জ্যাকোবিন দল 1793 খ্রিস্টাব্দে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল তা ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। এইভাবে শুরু করবে, দিয়ে দেখো যেরকমভাবে পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে ঠিক ওইভাবে লিখবে, আমি আর পড়লাম না। দেখো পটভূমিতে তোমরা ফার্স্ট পয়েন্ট দিবে, তারপরে সেকেন্ড পয়েন্ট, তারপরে থার্ড পয়েন্ট। এইভাবে ডিসপ্লে হচ্ছে, আমি একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমার সুবিধার্থে। তারপর উদ্দেশ্য লিখবে, সন্ত্রাসের রাজত্বের প্রধান উদ্দেশ্য ছিল দিয়ে 1, 2, 3, 4 4টে পয়েন্ট লিখবে। তারপরে সন্ত্রাসের ভয়াবহতা, যে সবশেষে পয়েন্ট নিবে অবসান, দিয়ে এই যে ফলে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে, এইটুকু লিখলেই এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা পজ করে সকলে দেখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্ন। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? পয়েন্ট করবে মহাদেশীয় অবরোধ দিয়ে লিখবে নৌশক্তিতে বলীয়ান ইংল্যান্ডকে সামরিক শক্তি দিয়ে পরাজিত করতে না পেরে সে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে তাকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করার জন্য নেপোলিয়ান যে ব্যবস্থা গ্রহণ করেন তা মহাদেশীয় অবরোধ নামে পরিচিত। সমগ্র মহাদেশ বা কন্টিনেন্টকে নেপোলিয়ান এই সামুদ্রিক অবরোধের আওতায় এনেছিলেন বলে তার নাম হয় মহাদেশীয় অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেম। মহাদেশীয় ব্যবস্থার বাস্তবায়ন দিয়ে লিখবে নেপোলিয়ান মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকর করার উদ্দেশ্যে কয়েকটি পদ্ধতি অবলম্বন করেছিলেন। দিয়ে প্রথম পয়েন্ট করে বার্লিন ডিক্রি দিয়ে দেখো বার্লিন ডিক্রির সময় লেখানো হয়েছে, তোমাদের টিকাতেও আসতে পারে কিন্তু বার্লিন ডিক্রি। তারপরে টিকাতে তোমাদের আসতে পারে অর্ডার্স ইন কাউন্সিল। এগুলো প্রত্যেকটা কিন্তু নিজেই এক একটা টিকা, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসতেই পারে। তারপরে মিলান ডিক্রি, দেখো এইভাবে বিভিন্ন পয়েন্ট করে লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি। তারপর শেষে ওয়ার্স ডিগ্রি। তো এতদূর অবধি এই প্রশ্ন উত্তরটা লিখলেই তোমাদের এটা হয়ে যাবে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, এবং তার যে পয়েন্টের যে টিকাগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ফরাসি বিপ্লবে নারীদের অবদান লেখো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো শুরু করবে এইভাবে, ফরাসি সমাজ ও পরিবারে পুরুষের মতো নারীর সমান অধিকার না থাকলেও ফরাসি বিপ্লবের নারী সমাজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিপ্লবের শুরু থেকে শেষ অবধি নারীরা ছিল পুরুষদের সঙ্গী, বন্ধু ও বিপ্লবী কার্যক্রমের অংশীদার। দিয়ে পয়েন্ট করবে নারীদের ভূমিকা, দিয়ে লিখবে ফরাসি বিপ্লবকালে ফ্রান্সের নারীদের অবদানের বিভিন্ন দিকগুলি হলো। দিয়ে দেখো 1, 2 করে পয়েন্টে লেখা আছে। 1 নম্বর পয়েন্ট দিলে সেটা লিখলে, তারপর দেখো এখানে 2 নম্বর পয়েন্ট ডিসপ্লে হলো, এবার এখানে 3 নম্বর পয়েন্ট ডিসপ্লে হবে। এইভাবে তোমাদের বিভিন্ন পয়েন্ট অনুসারে লেখানো আছে, এই পয়েন্ট অনুসারে তোমরা লিখবে। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। মোট এখানে 6টা পয়েন্ট দেওয়া হয়েছে এবং সবশেষে মন্তব্য লেখানো হয়েছে। হ্যাঁ, এইভাবে তোমরা এর উত্তরটা লিখবে। আশা করি তোমরা সব দেখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বিভাগ মতে চলে আসছি। দেখো প্রথমে যে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত প্রশ্নের 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। 8 গুণ 1 সমান 8। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের পশ্চাতে রাজতন্ত্রের দায়িত্ব কতটা ছিল? উত্তর লিখবে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিপ্লবের সময় বুর্বো রাজবংশ রাজত্ব করত। ফরাসি বিপ্লবের জন্য নাদেলা প্রমুখ ঐতিহাসিক ফরাসি রাজতন্ত্রকে দায়ী করেন। ঠিক আছে, এইভাবে তোমরা এখান থেকে লেখা শুরু করবে। যে দেখো এর বিভিন্ন পয়েন্টগুলো এখানে ডিসপ্লে হচ্ছে, তোমরা আবার দেখে নাও। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। প্রথমে আছে স্বৈরাচারী রাজতন্ত্র, তারপরে আছে রাজন্যবর্গের দুর্বলতা, তারপরে রয়েছে প্রশাসনিক ত্রুটি, তারপরে 4 নম্বরে রয়েছে বিপ্লবের অনিবার্যতা, দিয়ে সবশেষে উপরোক্ত কারণগুলির পরিপ্রেক্ষিতে বলা যায়, দিয়ে এখানে লিখবে বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল। এতটা লিখলেই এই প্রশ্ন উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা সব দেখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী যে প্রশ্ন রয়েছে, সম্রাট নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি সংক্ষেপে উল্লেখ করো। পয়েন্ট দেবে ভূমিকা, দিয়ে লিখবে নেপোলিয়ন বোনাপার্ট 1799 খ্রিস্টাব্দে প্রথম কনসাল রূপে ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন। 1804 খ্রিস্টাব্দে তিনি নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন এবং 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল তার রাজত্বকাল।
তার রাজত্বকালে তিনি সুশাসক, সংস্কারক ও সংগঠক হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। ঠিক আছে, এইভাবে লেখা শুরু করবে, দিয়ে পয়েন্ট করবে নেপোলিয়নের সংস্কার উদ্দেশ্য, দিয়ে দেখো প্রথম এখানে পয়েন্ট লেখানো হলো, 2 নম্বর পয়েন্ট লেখানো হলো, এইভাবে তোমাদের বিভিন্ন পয়েন্ট এখানে ডিসপ্লে হলো। এবার দেখো নেপোলিয়নের সংস্কার, দিয়ে তার প্রথম পয়েন্ট দিবে শাসনতান্ত্রিক সংস্কার, সেটাও কিন্তু পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে। তারপর পয়েন্ট দিবে অর্থনৈতিক সংস্কার। ঠিক আছে, এরপর আরও সংস্কার আছে, এর প্রশ্নের কন্টিনিউয়েশন পার্ট আছে, এই জায়গাটা পজ করো, দিয়ে এইটুকু জায়গা লিখে নাও। আমি আসছি পরবর্তী স্লাইডে এই প্রশ্নেরই কন্টিনিউয়েশন পার্ট দেখানোর জন্য। দেখো এই প্রশ্নের পরের যে কি আছে পয়েন্ট, কোড নেপোলিয়ান আইন ও বিচার সংস্কার। কোড নেপোলিয়ান কিন্তু টিকাও আসতে পারে তোমাদের। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বর শিক্ষা সংস্কার, 5 নম্বর ধর্মীয় সংস্কার, 6 নম্বর অন্যান্য সংস্কার এবং সবশেষে মূল্যায়ন এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, যেভাবে এখানে লেখানো হলো ঠিক সেইভাবেই এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। আশা করি ভিডিওটা পজ করে তোমরা সকলে দেখে নিয়েছো। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কমেন্ট লিখে নেবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। আর এই যে প্রশ্নটা আমি করলাম এটাই যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে এর কোনো মানে নেই। তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে, তোমাদের এই নিয়ে মোট 5টা সেট করানো হলো, এরপর আরও সেট আসছে, সেইগুলো তোমরা ভালো করে দেখো, ভালো করে প্র্যাকটিস করো এবং সর্বোপরি তোমাদের বইটা যদি খুঁটিয়ে পড়ো দেখবে পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমাদের পরীক্ষা আসতে যেহেতু আর বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।